জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। নির্বাচনের সময় প্রবাসে থাকা বাংলাদেশি ও দেশে ভোটের সাথে সম্পৃক্তদের জন্য ডিজিটাল পোস্টাল ব্যালটের ব্যবস্থা হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সকালে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সাথে কমিশনের ধারাবাহিক সংলাপের উদ্বোধনীতে সিসি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দিনব্যাপী সংলাপে কমিশন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে নারী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ করবে ইসি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা ইনক্লুড করব। অনেক সরকারি কর্মচারী আছেন, দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি। বলতে পারবেন যে এটার মাইল ফলক ইনোভেশন হবে, যে এটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা যে একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার ময়মনসিংহে আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকারের দিক থেকে নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমাদের প্রস্তুতি আছে এবং আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপির সরকার টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ ভোটের অধিকার হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে শীর্ষক কবিতা পাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তারা। বলেন, পিআর হলে দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে, আর যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায় তারাই দুর্বল সরকার চায় বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। এ সময় তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলন করছে, দাবি না মানলে নির্বাচনে হবে না বলে ধমক দিচ্ছে, তারা ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে কিনা। আর শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপিকে নির্বাচিত হবে, জনগণ জানবে না। জনগণ কোনো নালিশ নিয়ে, কোনো সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াত ইসলামী। দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে যান ইউরোপীয় ইউনিয়নের একটি দল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান বিষয়ে জানতে চান প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন চান তারা, তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিতের কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে পুনর্ব্যক্ত করে জামায়াত ইসলামী।
আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন, কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন, সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে, তাহলে নির্বাচন ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল হবে। ডাকসু নির্বাচনের জন্য নীলক্ষেত থেকে ব্যালট ছাপানোর বিষয় প্রশাসনকে জানানো হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপাচার্য বলেন, কাস্ট ভোট কিংবা স্বাক্ষর করা ভোটের সংখ্যায় কোনো হেরফের হয়নি। ভোট কাস্ট হয়েছে 29,821টি। তিনি আরও বলেন, 5 ধাপের সুরক্ষা স্তর পেরিয়ে প্রস্তুত করা হয়েছে ব্যালট পেপার, তাই যেখানেই ছাপানো হোক না কেন ব্যালট পেপার বেহাত হওয়ার সুযোগ নেই। উপাচার্য অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তবে OMR মেশিনে স্ক্যানিং ছাড়া নীলক্ষেতের কোনো প্রেসে ব্যালট পেপার চূড়ান্তভাবে প্রস্তুত করা সম্ভব নয় বলেও জানান তিনি। ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এরপর কেন্দ্র প্রধান, একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। দেশ পুনর্গঠনে সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশের জন্য প্রবাসীরা একটি অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জুলাই পরবর্তী গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান, যেখানে রেমিটেন্সে 21%-এরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এদিকে বিমানবন্দরে রাজনীতিকদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ওয়াশিংটনে থাকা বাংলাদেশ দূতাবাস কিংবা নিউ ইয়র্ক কনসুলেটের কারো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হল রেমিটেন্স। তাহলে আপনাদের আমাদের এই দূরত্ব নাই। আসলে গণঅভ্যুত্থানের সময় আমরা যে দেশটাকে পেয়েছি, সেখানে ইকোনমি একটা খুবই ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছিল। অনেক কিছুতে অনেক ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তা আমরা যদি অন্যান্য দেশ যারা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গেছে তাদেরকে দেখি, এবং তারা সেই গণঅভ্যুত্থানের পরে ইনফ্লেশন বা জিডিপি গ্রোথ এইসব জায়গায় তারা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই তুলনায় বাংলাদেশ রিলেটিভলি গত 1 বছরে অনেক কম চ্যালেঞ্জ ফেস করেছে। সো দ্য ইকোনমি ইজ স্লোলি টার্নিং ইটস কর্নার। আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলোকে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা মোটামুটি ওয়েদার করতে পেরেছি, নেভিগেট করতে পেরেছি। জাতিসংঘের অধিবেশনের মতোই নিউ ইয়র্কে NRB কানেক্ট ডে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। তারা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন। বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। বাংলাদেশের মানুষ সংগ্রাম, লড়াই, নিরতের মজ্জাগত। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগী একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিত্বকে নিয়ে
রেট অ্যান্ড অফিস স্থাপন। আমাদের দেশে আনফর্চুনেট অনেক বড় সমস্যা হচ্ছে বড় ধরনের করাপশন। এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আবির্ভূত হতে পারবে। আমরা প্রবাসী একটা লাউঞ্জ করলাম বিমানবন্দরে, তারপরে আমরা আরেকটা লাউঞ্জ করেছি হচ্ছে যারা আপনার রাতে যারা এসে মানে দূরের থেকে আসেন রাত কাটাতে পারেন এরকম একটা লাউঞ্জ করেছি। আমাদের মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক আছেন ওরা বসতেই ইজি ফিল করছেন না, তো সেটা বিদেশিদের তাড়ানোর জন্য এবং আমাদের প্রবাসী ভাই বোনদের ওখানে ঢোকানোর জন্য অনেকগুলো মেকানিজম করা হয়েছে। জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই ও সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশের সহায়তা বাড়াতে ইউএন হ্যাবিটেটসকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন হ্যাবিটেটসের নির্বাহী পরিচালক আনা ক্লাউডিয়া রাশবাচের সাথে এক বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই আহ্বান জানান। এ সময় সুন্দর নগরায়নের জন্য সাশ্রয়ী মূল্যর আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ভিত্তিক আবাসন সহ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। আলোচনায় উঠে আসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের আবাসনের বিষয়টিও। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন হ্যাবিটেটসকে আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। অপেক্ষার অবসান ঘটিয়ে মর্তে এসেছেন দেবী দুর্গা, তাই সকাল জুড়ে ছিল তাকে আহ্বান জানানোর আনুষ্ঠানিকতা। পঞ্চমীর সন্ধ্যাতেই দেবী দুর্গার বোধন হওয়ায় ষষ্ঠীর সকালে আনুষ্ঠানিকতা থাকে বিহিত পূজার। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় সকাল 9টা থেকে শুরু হয় বিহিত পূজার আনুষ্ঠানিকতা। পূজার প্রস্তুতি চলতে চলতেই ভিড় জমান ভক্তরা। আবাহন, আসন, পাদ্য, অর্ঘ্য, স্নান বা অভিষেক, ধূপ, দীপ, নৈবেদ্য, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মতো বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই পূজার। এবছর গজে চড়ে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে মর্তলোকে বাবার বাড়ি বেড়াতে এসেছেন দেবী দুর্গা, ফিরবেন দোলায় চড়ে। এবার সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আর রাজধানীতে হচ্ছে 259টি পূজা। বেশ কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, তার মানে একটি নগ্ন চেহারা, একটি খারাপ মানসিকতার একটি প্রতিচ্ছবি। এটি তো হতে পারে না, এটি আমরা মেনে নিতে পারি না, আমাদের কাছেও খারাপ লাগে। এবং এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যারাই মানবিক না কেন তারাই জিনিসটাকে কিন্তু উপলব্ধিতে করবেন। মা যেন আমাদের সকলকে ভালো রাখেন এবং দেশ ও দশের কল্যাণমূলক কাজ করেন। মা দুর্গা মানে দশভুজা, এবং সাথে উনি দেশের যত দুষ্টের দমন, সৃষ্টের পালন, ছোটদের পরিত্রাণ করেন। মহাষষ্ঠীর দিনে এসেছি এখানে, মা বাবার সাথে এসেছি, সবার সাথে অনেক আনন্দ করছি, সবার পুরনো অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে। কোথায় গেলে কি কোনো বিপদ হবে কিনা এরকম একটা মনে আছে, তারপরেও মার উপর ছেড়ে দিয়েছি সব। মা দুর্গাই আমাদের রক্ষা করবেন এরকম মনে একটা ছেড়ে দিয়েছি। এবছর মনে হচ্ছে হয়তো কোথাও না কোথাও সেই আবহাওয়াটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে। এখন বাদবাকিটা মা দুর্গা জানেন, সবকিছু তার হাতে, সে বলতে পারবেন। এদিকে ঢাকার বাইরেও সকাল থেকে মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রতিটি মন্দির আর মণ্ডপ। নানান থিম আর রূপে সাজানো হয়েছে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো। মহাষষ্ঠীতে মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রতিটি মন্দির। ময়মনসিংহের প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ ধুনো ও ঢাক ঢোল সবকিছু মিলিয়ে তৈরি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলা। মন্দিরগুলোতে চলে কল্পারম্ভ ও বিহিত পূজা। দুর্গাপূজার আগমনে রাজশাহী জুড়ে মণ্ডপে মন্দিরে উচ্ছ্বসিত হয় ভক্তরা। মহানগর ও জেলা জুড়ে 462টি মণ্ডপে প্রাণ ভরে প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। এছাড়া বগুড়ার মণ্ডপগুলোতেও সেজে উঠেছে বাহারি আলোকসজ্জায়, আর চুয়াডাঙ্গায় 113টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। এই মুহূর্তে মার দর্শন পেয়ে আমি সত্যি আবেগাপ্লুত। সবাই প্রতি বছর অপেক্ষায় থাকি যে কখন মায়ের আগমন হবে। মা যেমন আমাদের সন্তানের মঙ্গল করে, আমরাও মার কাছে যাই যে আমাদের সন্তানের মঙ্গল করতে। উৎসবের আনন্দ তো আছে, কিন্তু সবচেয়ে বড় কথা দেশটা ভালো থাকুক, সবাই ভালোভাবে পূজা উদযাপন করুক, অঞ্জলি দেওয়া হবে প্রতিদিন। মা দুর্গা যেন
আশীর্বাদ করে সবাইকে, আমরা যেন সুস্থ থাকি। আমাদের এখানে খুব ভালো পূজা হচ্ছে। আমাদের বাড়িতে আনন্দ হচ্ছে। সবাই পুষ্পাঞ্জলি দিল, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন দেশ এবং সব যত প্রাণী আছে সবার যেন মঙ্গল হয়। শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শারমিন পুতুল ও বরিশালের শঙ্কর মঠ পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই চলে যাচ্ছি পুতুলের কাছে। পুতুল জানাবেন যে সন্ধ্যায় ষষ্ঠীর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং ডিএমপি কমিশনার পূজা মণ্ডপ পরিদর্শনে এসে কি বলেছেন। স্বামী মহাষষ্ঠী শুরু হয়ে গেছে বিহিত পূজার মধ্য দিয়ে সকালবেলা। তো সারা দিনের পূজা করছেন এবং সন্ধ্যার দিকে দেবী দুর্গাকে বিভিন্ন সাজসজ্জার মধ্য দিয়ে পোশাক এবং অলংকার পরিয়ে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তিথি এবং ক্ষণ দেখেই কিন্তু সাধারণত ষষ্ঠীর যে আবাহন রয়েছেন সেটা সম্পন্ন করা হবে এবং দেবী দুর্গার জন্য হচ্ছে আপনার বেল গাছকে দেবী কল্পনা করে কিন্তু তাকে প্রার্থনার মধ্য দিয়েই ভক্তকুলের জন্য আপনার প্রার্থনা করা হবে যাতে দেবী জেগে ওঠেন এবং তিনি কৈলাস থেকে মর্তলোকে এসেছেন এবং মর্তলোকে এসে ভক্তকুলের যে যারা রয়েছেন তাদের সর্বসাধারণের জন্য তিনি দেবী দুর্গা কল্পনারূপে আরাধনা করা হবে এবং দেবী দুর্গাকে জাগিয়ে তোলা হবে প্রার্থনার মধ্য দিয়ে এবং বোধন পূজায় শিব, দুর্গা, নারায়ণ ও কুল দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হবে এবং বোধনের পরেই কিন্তু আপনার অধিবেশনের পালা। দেবীকে আবাহন করা হয় এবং পরের দিন অর্থাৎ সপ্তমীতে পূজা গ্রহণ করার জন্য কিন্তু দেবীকে আমন্ত্রণ জানানো হয় এই ষষ্ঠী পূজার বোধন পূজার মধ্য দিয়ে এবং বোধনের স্তরে দেবীর উপরে যে দেবীর বেদির উপরে যে বেলগাছ বসানো হবে তার সামনে পঞ্চপল্লব এবং ডাব দিয়ে ঘট স্থাপন করা হবে এবং পঞ্চপল্লব অর্থাৎ আম, অশ্বত্থ, বট এবং যে পাকুড় এবং যজ্ঞ ডুমুর এবং ওই দেবীকে কিন্তু বেলগাছটিকে দেবী কল্পনা করে এবং আরাধনা করা হবে এবং ডিএমপি কমিশনার জানিয়েছেন ঢাকা মহানগরের মধ্যে যে 254টি পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে 89টি পূজা মণ্ডপে তারা একটু অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। তবে গতবারের তুলনায় এবছরে পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী সুসংগঠিত রয়েছে এবং কোনো ধরনের কোনো প্রকার আপনার আশঙ্কা নেই নাশকতার, সেই কারণে কিন্তু বেশ আশা প্রকাশ করেছেন যে কোনো প্রকার নিরাপত্তার ঝুঁকি নেই। এই ছিল স্বামী আমার কাছে সবশেষ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে ষষ্ঠী পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী পুতুল এবং এই মুহূর্তে আমরা বরিশালের খবর জানতে চাই। সেখানে আছেন অমিত জানাবেন যে ষষ্ঠী পূজায় এই মুহূর্তে কি ধরনের আয়োজন দেখছেন এবং ভক্তদের সমাগম কেমন? আমি একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে আমরা দেখেছি যে বরিশাল মহানগরীর যে মণ্ডপগুলোতে রয়েছে সেই মণ্ডপগুলোতে যারা দর্শনার্থী রয়েছেন কিংবা ভক্তরা রয়েছেন তারা ভিড় করছেন পূজা মণ্ডপ ঘিরে এবং আজকেও আমরা দেখেছি যে বিকাল থেকেই কিন্তু বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে ভক্তরা ভিড় করছেন, দর্শনার্থীরা এসে প্রতিমা দেখছেন, ঘুরছেন এবং তাদের সময় কাটাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যার পর থেকেই যে ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং তার মধ্যে থেকেই দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এই মুহূর্তে দেখছেন যে এই মন্দিরটিতে কিন্তু ভক্তরা ইতিমধ্যে ভিড় করেছে এবং আমরা বরিশাল নগরের অন্য বেশ কয়েকটি মন্দিরে ঘুরেছি, সেখানেও আমরা দেখেছি যে পূজার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং সন্ধ্যার পরপরই বিশেষ করে 7টা নাগাদ বেশ কিছু মন্দিরেই কিন্তু ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা কিংবা পূজার যে আচার ব্যবহার সেগুলো কিন্তু শুরু হবে এবং এই মুহূর্তে বরিশাল নগরের শঙ্কর মঠ এলাকায় রয়েছি। শঙ্কর মঠ মণ্ডপে আমরা দেখেছি যে দর্শনার্থীরা কিন্তু আসছেন, তারা তাদের যে পরিবার পরিজন তাদেরকে নিয়ে আসছেন এবং ঘুরে বেড়াচ্ছেন এবং এই মন্দিরটিতে কিন্তু আলোকসজ্জাও করা হয়েছে। বিশেষ করে বরিশাল মহানগরী জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে এবার আলোকসজ্জা করা হয়েছে, যেগুলো দেখতে মানুষ বের হচ্ছেন, ঘুরছেন এবং যারা দর্শনার্থী কিংবা ভক্তরা রয়েছেন তারা বলছেন যে নিরাপদে খুব সুন্দর সুষ্ঠুভাবে এবারের দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন তারা এবং তারা যেন সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে এই পূজাটি উদযাপন করতে পারেন এ লক্ষ্যেও তারা
ভালোভাবে যে পূজা উদযাপন কিংবা নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা রয়েছে, বিশেষ করে আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে থাকছেন। এছাড়া পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়তই কিন্তু টহল দিচ্ছেন এবং যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখছেন যাতে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক থাকে সে কারণে। এবং এই মন্দিরটি শুধু নয়, বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং প্রতিমাগুলোকেও কিন্তু আলাদাভাবে একটি সাজানো সুসজ্জিত করা হয়েছে। সব মিলে বলা যায় বরিশালে উৎসব মুখর পরিবেশে এবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বামী শারদীয় দুর্গোৎসবে ষষ্ঠী পূজার আয়োজন নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন পুতুল এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। সারা দেশে পূজার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খাগড়াছড়িতে সব পক্ষকে সাথে নিয়ে সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত টহল পরিচালনা করে। তাদের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু দেশবাসীরা উপকৃত হচ্ছে। তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে 10 টাকার পুজোর বাজার। সকালে নগরীর জামাল খানের এক্সক্লুসিভ কনভেনশন হলে এই বাজার বসে। বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নামমাত্র মূল্যে প্রয়োজনীয় পণ্য ও পোশাক কিনে খুশি সাধারণ মানুষ। ফলে বাজারে ভিড় করেছেন অনেকেই। বিদ্যানন্দের এমন উদ্যোগকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। পুজোর সময় সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে এমন কার্যক্রমকে যুগোপযোগী বলছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা। বিদ্যানন্দের এই আয়োজনের ফলে নগরীর হাজারো মানুষ পেয়েছেন পূজার আনন্দ ভাগাভাগি করার সুযোগ। এই দেশ এবং এই শহর সমস্ত দলের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত গোত্রের। তাই আমরা বলেছি এই শহরটাকে আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসাবে গড়ে তুলতে চাই। রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের বাড়িতে 3 ঘন্টার বেশি সময় ধরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার সকাল 11:30টার দিকে গুলশান আরা মাসুদা নামে পরিচিত 12 তলার ভবনটিতে এই অভিযান শুরু হয়। বাড়িটির নিচতলায় বেসমেন্টে একটি গোপন কক্ষে 3টি বিলাসবহুল গাড়িসহ 6টি গাড়ি পাওয়া যায়। গাড়িগুলোর একটি হাজি সেলিমের, 3টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। বাকি গাড়িগুলো মালিকানা হদিশ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। 12 তলা ভবনটির ভেতর থেকে কাউকে বের হতে দেখা যাচ্ছে না। দুর্গাপূজার জন্য খাগড়াছড়িতে স্থগিতের কয়েক ঘন্টা পর আবারও অবরোধ পালন করছে যুব ছাত্র জনতা। শনিবার রাত 12টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের কথা বিবেচনায় 3 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছিল পাহাড়ি সংগঠনগুলো। কিন্তু এর পরপরই পাহাড়িদের মাঝে তৈরি হয় অসন্তোষ। টানা কর্মসূচি পালনের আহ্বান জানায় বিভিন্ন দল, মত ও পাহাড়ি সংগঠনের নেতারা। তারই পরিপ্রেক্ষিতে গেল রাত 3টার দিকে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও লাগাতার কর্মসূচি ও অবরোধের ডাক দেন তারা। এদিকে গতকাল পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর খাগড়াছড়ি পৌরসভা সদর এলাকায় 144 ধারা জারি করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনী। বন্ধ আছে দোকানপাট, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহনও বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংস ঘটনার উদ্বেগ জানানো হয়। যে কোনো ঘটনা নিয়ে সহিংসতা ও উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তাদের খুঁজে বের করার পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়। গতকালের মতো আর যেন অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুতে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পূজার ছুটিতে সকালে রাজশাহীর শেরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ করেন যাত্রীরা। যদিও এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপক্ষের আলোচনা অনুযায়ী চালকদের বেতন প্রতি টিপে 1250 থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারদের 500 থেকে 750 এবং সহকারীদের 400 থেকে 700 টাকা করার কথা ছিল শুক্রবার থেকে। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়। অনেক দূর থেকে এসেছি, আসার পর রাজশাহীতে এসে বাস কাউন্টারে আসার পর শুনছি বাস চলাচল বন্ধ। তো আমার তো অনেক সমস্যা, এখন আমাকে ঢাকা যেতে হবে। তো হঠাৎ মানে এই যে আমাদের এই যে বাস যাত্রার যে দুর্ভোগ, সেটা কেন হয় বুঝি না। যদি কোনো সমস্যা হয় তারা ইন্টারনালি আলোচনা করে তো সমাধান করে নিতে পারে, বলা নাই কওয়া নাই, বন্ধ করে দিয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের মূল সঞ্চালন পাইপ ফেটে গেছে। রোববার সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 14,500 আবাসিক গ্রাহক ও 50টির মতো সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অন্যদিকে পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় জেলা সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় 2 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে খুঁটি সরিয়ে দ্রুত সংযোগ চালুর কাজ চলছে। এদিকে তিতাস গ্যাস জানায় পাইপ মেরামতের কাজ শেষ হলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সিলেট সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নগরবাসী। সকাল 11:30টায় সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। বিক্ষোভের আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিকশা দৌড়াতে সৃষ্টি হচ্ছে যানজটের, ঘটছে দুর্ঘটনা। এছাড়া হকারদের কারণে ফুটপাত বেদখল হওয়ার বিঘ্ন ঘটছে চলাচলে। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। নওগাঁয় ঘুষ, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবা হয়রানির অভিযোগে নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় শহরের মুক্তির মোড়ে পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়। নগরীর প্রতিটি সরকারি অফিসগুলোতে লাগামহীন ঘুষ, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় নাগরিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে জানান বক্তারা। এ সময় তারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানান। এছাড়া পৌরসভার বেহাল সড়ক সংস্কার, অবৈধ কর বাতিল, 4 লেনের সড়ক দ্রুত বাস্তবায়ন করারও দাবি জানান বক্তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যশোর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী মহসিন আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির আউটসোর্সিং কর্মীরা। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জানান, 2025-26 অর্থ বছরে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে 31 জন জনবল নিয়োগ দেওয়া হয়, কিন্তু বিগত কয়েক বছর ধরে কাজ করে আসা কর্মচারীদের মধ্যে থেকে 7 জনকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ঊর্ধ্বতন হিসাব সহকারী মহসিন আলী ঘুষ না পেয়ে তাদের ওই 7 জনকে বাদ দিয়ে নতুন 7 জনকে নিয়োগ দিয়েছেন। এজন্য তাদের প্রত্যেকের কাছ থেকে 5 লাখ টাকা করে নেওয়ারও অভিযোগ রয়েছে। এমনকি অপ্রাপ্ত বয়স্ক কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। মানববন্ধনে মহসিন আলীর অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত করে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। নরসিংদীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে বিভিন্ন সময় ভাঙচুর, ডাক্তার, নার্স ও কর্মচারীদের লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখা। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন 3 শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা, কর্মচারী ও মালিকরা। এ সময় বক্তারা বলেন, গত 1 বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতাল, ক্লিনিকে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত। বিক্ষোভ ও মানববন্ধনে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 5 দফা দাবি জানানো হয়। চট্টগ্রাম বন্দরের নিলাম থেকে 1.5 কোটি টাকার কাপড় ভর্তি 2টি কন্টেইনার গায়েবের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে প্রথমে বন্দর ভবনে চেয়ারম্যান ও নিরাপত্তা দপ্তরের সঙ্গে বৈঠক করে দুদক টিম। পরে কাস্টমস হাউসে গিয়ে অতিরিক্ত কমিশনারের কক্ষ থেকে তথ্য সংগ্রহ করেন তারা। নিলাম শাখার কর্মকর্তাদের সাথেও কথা বলেন দুদক সদস্যরা। গত ফেব্রুয়ারি ও জুলাই মাসে বিডাররা নিলাম থেকে কন্টেইনার 2টি কিনে সব শুল্ক ও চার্জ পরিশোধ করলেও খালাস নিতে গিয়ে জানতে পারেন কন্টেইনার নেই। বিডারদের আবেদনের ভিত্তিতে কাস্টমস হাউস কমিটি করলেও এখনও কোনো প্রতিবেদন জমা দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দুদক। যেহেতু ডকুমেন্টসগুলো নিলাম শাখাতে আছে, ওখানকার অফিসারের সাথে কথা বলে রেকর্ডপত্রগুলো নিলে আমরা বুঝতে পারবো যে আসলে কি আছে। যে 2 জন বিডার এখানে আবেদন করেছেন, ওনারা কিন্তু এগুলো অনেক আগের ঘটনা। একজন হচ্ছে ফেব্রুয়ারিতে, একজন হচ্ছে জুলাইতে। তাহলে এতদিন পর্যন্ত ওনারা মালামালগুলো বুঝে পাননি। তাহলে এটা স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে আর কি। তো এটা একটু আমরা খতিয়ে দেখছি। এবারে দেশের বাইরের খবর। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে আসলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভক্তপুরে নিজের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আয়োজিত এক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় তিনি দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন। দেশের জনগণের সমর্থন না নিয়েই সুশীলা কার্কির সরকার গঠিত হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। আশ্বাস দেন নেপালে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার। এছাড়া সম্প্রতি নেপালে সংগঠিত জেন জি আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ প্রশাসনের দেয়া হয়নি বলে জানান তিনি। চলতি মাসের 9 সেপ্টেম্বর জেন জি আন্দোলনের জেরে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া থালাপতির সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেছে ভুক্তভোগীরা। এদিকে পদ্মদলিতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে তামিলনাড়ুর সাধারণ মানুষ। হামলার আশঙ্কায় থালাপতি বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ঘটনাটির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে থালাপতির দল টিভিকে। বিশেষ তদন্তের উদ্দেশ্যে চেন্নাইয়ের উচ্চ আদালতে মরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে দলটি। পুলিশ জানায়, নির্ধারিত সময়ের চেয়ে 7 ঘন্টা পরে সমাবেশে যোগ দেয় সমর্থকেরা গরমের মধ্যে হুড়োহুড়ি করায় দুর্ঘটনা ঘটে। এছাড়া সমাবেশটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিল বলেও জানিয়েছে তামিলনাড়ু পুলিশ।
পেরুতে জেন জির ডাকা সরকার বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শনিবার দেশটির রাজধানী লিমার রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। তারা জানায় টায়ার জ্বালিয়ে ও পুলিশি ব্যারিকেডে ভেঙে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের দমাতে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় অনেকে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছে পুলিশ। গেল এক সপ্তাহ ধরে পেরুর প্রেসিডেন্ট বোলুয়ার্ত প্রশাসনের দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির জেনজিরা। এছাড়া সম্প্রতি দেশটির কংগ্রেসে একটি আইন পাশ করেছে, সেখানে 18 বছরের বেশি তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারিভাবে ফান্ডে যুক্ত হতে হবে। এটি নিয়ে ক্ষোভ দাঁড়া বাঁধে দেশটির তরুণদের মনে। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচের জন্য 28 সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও সমিত সোম। দলে ফিরেছেন শেখ মুরসালিন, ফাহমিদুল ইসলামরাও। চলতি মাসের শুরুতে নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলে ছিলেন না তারা। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও দলে ফেরানো হয়েছে তাদেরকে। এছাড়া দলে আছেন জামাল ভুঁইয়া ও তারেক কাজিরা, আছেন অপু বর্মন, সোহেল রানা, সাদ উদ্দিন, ফাহিম ও হৃদয় রাও। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।